আপনারা হয়তো দেখছেন যে আমি বিভিন্ন সময়ে দলের প্রোগ্রাম করে কাজ করি। আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না, এলাকা তো দূরের কথা, আমি সেই জেলায় ছেড়ে দিই। প্রিয় সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমি আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্যই এই ভিডিওর বার্তাটা দিচ্ছি। শরীফ ওসমান হাদির ঘটনায় আমরা আবারও নাটকীয় মোড় লক্ষ্য করছি। পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে। ওসমান হাদিকে মেরে ফেলার প্রধান আসামি শুটার ফয়সালকে দেশে আনার এটাই সবচেয়ে বড় সুযোগ। আপনারা জানেন আজকে ভারতের এক বিএসএফ সদস্য বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বিজিবির কাছে আটক হয়েছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনাকে অনুরোধ করে বলবো, আপনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলবেন, ভারত তোমরা তোমাদের বিএসএফ সদস্যকে নিয়ে যাও, এর বিনিময়ে আমার দেশের সন্ত্রাসী শুটার ফয়সালকে আমাদের হাতে তুলে দাও। 7 জানুয়ারির মধ্যে দেয়া হবে ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট। রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের এই কথা বলেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, হত্যাকারীদের খুঁজে বের করতে সহায়তার আশ্বাস দিয়েছে ভারত। এবার ভারত থেকে প্রকাশ্যে লাইভে আসলেন শুটার ফয়সাল। সেদিন হাদির মাথায় কার নির্দেশে গুলি করেছিলেন? প্রিয় দর্শক, হাদির হত্যার বিচার নিয়ে চলছে নানান কারসাজি। আদৌ কি হাদির বিচার হবে? প্রিয় দর্শক, আজকে কয়েকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত আপনারা ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, উসমান হাদিকে প্রত্যেকটা মানুষই অন্তর থেকে ভালোবাসে, কারণ উসমান হাদি যে কথাগুলা বলেছে প্রত্যেকটা কথায় তার যৌক্তিক আছে। প্রিয় দর্শক, সে দেশের জন্য কিছু করতে চেয়েছিল, কিন্তু তার এভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়াটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে কয়েকটা ভিডিও দেখাচ্ছি। শুটার ফয়সাল কেন বা হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে গিয়েছে। এবার প্রকাশ্যে তিনি যে কথাগুলা বলেছে প্রত্যেকটা কথা আপনারা শুনে অবাক হবেন। এবং হাদি হত্যার বিচার নিয়ে কারসাজি চলছে, হাদি হত্যার বিচার কি আদৌ হবে কিনা আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারবেন। আমি বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে সেই ভিডিওগুলা দেখাচ্ছি। এই কাজটা যদি এই সুযোগে না করে নিতে পারে, এর চাইতে বাংলাদেশের লজ্জার আর কিছু হতে পারে না। আপনারা দেখেন আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিচ্ছে। গতকালকে আমরা ভাইয়ের জানাজা পড়লাম, চোখের পানি ফেললাম, আজকে ভারতের বিএসএফ সদস্যকে আল্লাহ তাআলা বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনীর হাতে গ্রেফতার করে দিয়েছেন। এটাই আল্লাহর বড় একটা খেলা। এই সুযোগটা আপনারা মিস করে না, কারণ ভারতের কাছে তাদের দেশের সেনার গুরুত্ব আছে। আপনারা দেখবেন এই শুটার ফয়সালের বাবা মাকে যে গ্রেফতার করছে, এইটা নিয়ে অনেক মানুষ দেখলাম খুব মায়াকানা দেখাচ্ছেন। আপনারা জানেন এই শুটার ফয়সালের বাসা থেকে 218 কোটি টাকার চেক পাওয়া গেছে। আপনি চিন্তা করতে পারেন এদের পরিকল্পনাটা কত ভয়ঙ্কর ছিল। এই শুটার ফয়সালের পুরো ফ্যামিলিটাই এর সাথে জড়িত। তার বাবা বলেন, মা বলেন, তার শ্যালক বলেন, তার ওয়াইফ বলেন, তার গার্লফ্রেন্ড বলেন, পুরো ফ্যামিলিটাই ক্রাইমের সাথে জড়িত। আপনি চিন্তাও করতে পারবেন না। আমি তো মনে করি ইসলামের দৃষ্টিকোণে ছেলে যদি অন্যায় কাজ করে, ছেলে যদি অন্যায় অপরাধ করে, সেই ক্ষেত্রে এটার একটা ভুক্তভোগী হতে হয়। এবং যে কাজটা সরকার করেছে এটা সরকারকে মনে প্রাণে তাকে অভিনন্দন জানানো যায়। এবং আরেকটা জিনিস দেখেন, এই ওসমান হাদিকে নিয়ে কেন মানুষ এত পাগল পারা জানেন? আজকে আমি ওনার গ্রামের একটা বৃদ্ধ মহিলার ভিডিও দেখলাম। সেখানে একজন বৃদ্ধ মহিলা প্রায় বয়স 80-র উপরে হবে, সে বলছিলেন এই ওসমান হাদি আমাকে প্রতি মাসে 1000 করে টাকা দিত। সে চোখের পানি ফেলে দিচ্ছে। কেউ আমাকে 1000 টাকা দিত না, কিন্তু এই ছোট্ট ওসমান আমাকে প্রতি মাসেই 1000 টাকা আমার হাতে তুলে দিত, ওষুধ কিনে দিত। দেখেন এগুলো কিন্তু মানুষ মরার পরে প্রকাশ পেয়েছে। তিনি যে আসলে সত্যিকার অর্থে একজন ভালো মানুষ ছিলেন সেটা তার জানাজা দেখেই প্রমাণিত হয়। এই যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, পুরো বাংলাদেশের মানুষ যদি যাওয়ার সুযোগ থাকতো তাহলে তার জানাজা উপস্থিত হতো। হাজার হাজার মানুষ গায়েবানা জানাজার নামাজ পড়েছে। আমরা দিন শেষে আল্লাহর কাছে বিশেষভাবে ফরিয়াদ জানাই, রব্বুল আলামিন তুমি ফ্যামিলির উপরে রহম করো। তার ওয়াইফ যে কতটা পর্দাশীলা একজন নারী, কত সম্মানিত একজন নারী, এই নারীকে আল্লাহ তাআলা যেন ধৈর্যের সবরে জামিল হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, এবং তার এই যে 8 মাসের ছোট্ট শিশু তাকেও যেন আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ইসলামের জন্য কবুল করেন। ওসমান হাদি তার এই ছেলেটা যখন হয়েছে, সে তার বড় ভাইকে বলেছেন, ভাই আপনি এমন একটা নাম চুজ করবেন যেই নামের মাধ্যমে বিপ্লব থাকবে, আন্দোলন সংগ্রাম প্রতিরোধ থাকবে। সে যেন কখনো বিড়ালের মতো হয় না, সে যেন সিংহের মতো হয়। এই যে একটা সাহসিকতা, নিজে তো একজন সাহসী বীর ছিলেনই, পাশাপাশি তার সন্তানের মধ্যেও তিনি সেই বীরের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন। আল্লাহ তাআলার গোলামকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এর জন্য আমরা হৃদয় থেকে ভাইয়ের জন্য বিশেষভাবে দোয়া করি, রব্বুল আলামিন তুমি এই তোমার গোলামকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করো, এবং যাবতীয় সকল প্রকার আমাদের যত ভাইরা আছে এদেশের প্রত্যেকটা হিন্দু মুসলমান প্রত্যেকটা নাগরিককে রব্বুল আলামিন তুমি নিরাপত্তার চাদরে যাবতীয় সকল প্রকার জালিমদের হাত থেকে তুমি হেফাজত করো, সবাই বলুন আমিন। এদিকে হাদির খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রোববার বেলা 11টা থেকে বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির হত্যার বিচার দাবিতে শুক্রবার দুপুর থেকেই শাহবাগ মোড় অবরোধ করে রাখে ইনকিলাব মঞ্চ। রাতেও ছিল উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত করবেন, তাই শনিবার সকালের দিকে 2 ঘন্টা শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত না করতে পারতেছি, আমরা এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। বিচার না হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হবে না, আর অবশ্যই জনসম্মুখে দিতে হবে। আজ 15 দিন হয়ে যাচ্ছে আমরা কোনো বিচার পাচ্ছি না। এই কারণে হচ্ছে আমরা জনগণ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। ইন্টারিম সরকারকে যে বলবো দিল্লির দাসত্ব থেকে আমাদেরকে মুক্ত করুন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের ঘোষণা দেন, হাদির হত্যাকারী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়,
বাংলাদেশের যত উপদেষ্টা রয়েছে তাদেরকে কোনো সেফ এক্সিট আমরা দিব না। কোনোভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না। এই রক্তের সাথে বেইমানি করলে এই জমিনে আপনাদের বিচারের ব্যবস্থা করবে জনতা। এদিকে রাত 11টার দিকে ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে শাহবাগ যান তথ্য উপদেষ্টা। জানান 7 জানুয়ারির মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে ওসমান হাদির হত্যা মামলার। যে সকল রকমের পরীক্ষা নিরীক্ষা শেষ করে এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে দেওয়া হবে ইনশাআল্লাহ 7 জানুয়ারি 2026-এর মধ্যে। এই চার্জশিট দেওয়ার পরে অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যেন দ্রুত বিচারটা করে যাওয়া যায় সেটা নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। তিনি জানান হাদির হত্যাকারীদের খুঁজে বের করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত। তাদেরকে যেন তারা যদি বাংলাদেশ থেকে চলে গিয়ে থাকেন তাদেরকে যেন আমরা অবশ্যই দেশে ফিরিয়ে আনতে পারি। আপনাদেরকে আজকে স্পষ্ট করে বলছি যে এই বার্তা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকে যদি ভারতে খুঁজে পাওয়া যায় তারা অবশ্যই তারা বাংলাদেশকে সহায়তা করবেন এই বিষয়ে। 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান তিনি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। আমরা প্রথমে যে সন্দেহ সংশয় করেছিলাম এগুলো কিচ্ছু না, আস্তে আস্তে সামনে আসে। ইউনূস সরকার এবার নড়ে চড়ে বসেছে, আসল জায়গায় হাত দিচ্ছে, আসল জায়গায় ইঙ্গিত দিচ্ছে। অ্যাজিব সেনাপ্রধান এবং ইউনূস সরকারের মধ্যে বিরাট ফাটাফাটি লেগে গেছে। এতদিন আপনারা শুনতেন যে শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে আওয়ামী লীগ, শুটার ভারতে পালিয়েছে। না, সরকার এখন ফিল করছে, আমি আসছি ডিটেলস, এটা ডিজিএফআইড কাজ এবং তার সাথে ওয়াকার জড়িত থাকতে পারে। এবং ভারতে পালিয়ে গেছে এই ন্যারেটিভ ওয়াকার বাহিনী ডিজিএফআই বাজারে প্রচার করেছে, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে চেষ্টা করেছে এবং দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ নাটক। এটা সামনে আসছে। দর্শক দেখেন, হিসাব মিলিয়ে দিই। এর মানে কি ওই পিনাকি যেটা বলেছে ওইটাই, এটা নিছক জাস্ট পুরোপুরি অ্যাবসলিউটলি আওয়ামী লীগের প্ল্যান ওসমান হাদিকে হত্যা করা, নট নেসেসারিলি দ্যাট। এটা ডিজিএফআই ওয়াকার বাহিনী করতে পারে। এবং ভিপি নুরের উপর হামলাটা দেখেন কি রহস্যজনক। ভিপি নুরের উপর ক্যামেরার সামনে হামলা হলো, তারা তো আর পালিয়ে যায়নি। কারা হামলা করেছে, কে কতটুকু আঘাত করেছে, কার আঘাতে কত % রক্ত ঝরেছে, এটা আইডেন্টিফাইড, কিন্তু কোনো বিচার নাই। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, সব একদম ধামাচাপা। মানে কি এটা সরাসরি ডিজিএফআই পরিকল্পিতভাবে করেছে এবং ভিপি নুরকে মেরে পার পেয়েছে বলেই ওসমান হাদিকে, অর্থাৎ আওয়ামী লীগকে এখানে ব্যবহার করেছে। আওয়ামী লীগ তো ব্যবহার করতে রাজি হবেই, ভারত এখানে আছে, কিন্তু আসলে একদম বেসিক পরিকল্পনাকারী কুড বি ডিজিএফআই। ইউনূস সরকার হয়তো বা জানেন, যার ফলে শরীফ ওসমান হাদির জানা যায় যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি বিচার করবেনই, একটা নিকট সবাইকে ধরা হবে, এরকম কোনো দৃঢ় ঘোষণা দিতে পারেন নাই। তখনই সন্দেহ হয়েছে যে এমন কোন শক্তি ঘটনা ঘটিয়েছে যার কাছে হয়তোবা ইউনূস সরকার অসহায়। এখন যে ঘটনা ঘটেছে, ইনকিলাব মঞ্চ তো আঙ্গুল বাঁকা করেছে, পুরো জাতি ইনকিলাব মঞ্চের সাথে আছে। তারা প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল, তারপর আরেকটু বাড়িয়ে দিয়েছে যে জবাব দিতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোসররা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে চিহ্নিত করতে হবে, খোদা বক্সকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে। জবাব না দিতে পারলে তাদের পদত্যাগ করতে হবে। তো বাধ্য হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল, কিন্তু সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন না। এটা থেকে স্পষ্ট যে একটা প্রক্রিয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো পদত্যাগ করতে পারেন, অথবা মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে পারেন। হতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদম উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া, হতে পারে জাস্ট দপ্তর পাল্টানো, স্বরাষ্ট্র উপদেষ্টা পদটা অন্য কাউকে দেওয়া, এটাও হতে পারে। তবে নতুন কাউকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়ার সম্ভাবনা কম। পুরনো যারা আছে তাদের মধ্যেই দায়িত্ব বন্টন করে দেওয়া হতে পারে, যারা জাতীয় উপদেষ্টা, দ্যাট কুড বি। কারণ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য বা স্বরাষ্ট্র উপদেষ্টা যে মুভমেন্ট, তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা এই পদে থাকতে পারবেন বলে মনে হচ্ছে না। তো এখন এই সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি একটা কথা বলেছে, খন্দকার রফিকুল ইসলাম, তার দাঁড়িয়ে আছে। অবশ্য বিএনপি বা ভারতের দালালেরা কারো দাঁড়িয়ে দেখলেই তাকে জামাত সন্দেহ করে। আরো বেশ কয়েকজন ডিএজি আমি চিনি ব্যক্তিগতভাবে, ভালো সম্পর্ক, অত্যন্ত পেশাদার লোক। একজন ডিএজির কথা আমি বলি, অত্যন্ত পেশাদার লোক, আমাকে পছন্দ করেন, আমি তাকে পছন্দ করি। তা আমি তাকে একটা কাজে ফোন দিয়েছি, তা তিনি বললেন যে কাজটা আমি করে দিতে পারি, কিন্তু আপনি আমার মহব্বতের লোক, এই কারণে আমি কাজটা করবো না। কেন করবো না? যে তাহলে আমার পেশাদারিত্বের সাথে এটা একটু কন্ট্রাডিক্টরি হয়, যে আমাকে তুমি বলে যে তুমি আমার কাছের লোক, এই কারণে মনে হয় আমি কাজটা করে দিচ্ছি, অথচ কাজটা বৈধ, কারো রেকমেন্ডেশনে আমি কোনো কাজ করবো না, আমি সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে কাজ করবো। এবার এতটা শখ, আমি স্যালুট জানিয়েছি যে ভাই আপনাকে স্যালুট, আমার কাজ দরকার নেই। এরকম নির্দলীয় নন পার্টিশন
হ্যাঁ, তার দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, নামাজিদের প্রতি তার একটা ভালো লাগা আছে, কিন্তু পেশাদারিত্বের জায়গায় কোনো নামাজি বেনামাজি তিনি আলাদা ডিস্টিংগুইশ করেন এবং কার কথা শুনবেন না, তিনি তার মতো করে কাজ করবেন সততার সাথে। তো এই লোকগুলোকে জামাত ত্যাগ দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এখন এই যে খন্দকার রফিকুল ইসলাম, আমার তার সাথে কোনো পরিচয় নেই, তবে তার দাঁড়িয়ে আছে, ভালো লেগেছে। দাঁড়িয়ে থাকলে আপনি ধরে নেন বিএনপি মন্ত্রীরা তাকে জামাত ত্যাগ দেয়। তিনি বলছেন শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে, এখনো সবশেষ অবস্থা নিশ্চিত নয়, বিভিন্নভাবে গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। এর মানে ভারতে পালিয়ে যাওয়া এটা কারা করেছে, এটা স্পষ্ট হয়ে গেছে দিবালোকে নাই, এটা ডিজিএফআই প্রচার করেছে জুলকারনাইন সাহেবের মাধ্যমে, ডিজিএফআই এজেন্টের মাধ্যমে। জুলকারনাইন সাহের কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট না, তিনি ডিজিএফআই একজন এজেন্ট, ডিজিএফআই যা বলে ওইটা পাবলিশ করে দেন। তার প্রত্যেকটা কর্মকাণ্ডের মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে, ওটা কোনো সাংবাদিকতা কোনো ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে না, একদম ডিজিএফআই যা বলে ওইটা কপি করে দেন। ডিজিএফআই হাতে যে সব ভিডিও আছে ওইগুলো সব জুলকারনাইন সাহের কাছে আছে, এটা স্পষ্ট। ডিজিএফআই আটক করে যাদের ফোন থেকে যা নিয়েছে সব সাহের কাছে আছে। এই সাহের মাধ্যমে ডিজিএফআই প্রচার করিয়েছে যে খুনি পালিয়ে গেছে, অথচ বাংলাদেশ সরকার বা সরকারের কোনো বাহিনী কোনো ইন্টেলিজেন্স কেউ নাকি জানে না, কিন্তু ও আকারে পদবালক জানে। এটার অর্থ কি, এটার মিনিং কি? এটা থেকে বোঝা যায় দর্শক যে ডিজিএফআই নাটক সাজিয়েছে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে। এর মানে এর সাথে ডিজিএফআই কোনো না কোনো ভাবে সম্পৃক্ততা থেকে থাকতে পারে। আর ইউনূস সরকার এতদিন এটা বলেনি, এখন বলছে যেটা নাটক হতে পারে। এখন এইটা আবার ডিজিএফআই টের পেয়েছে যে না, যদি আসলে ভারতে না যেয়ে থাকে। এবং আমি আরেকটা আলোচনা করেছি যে এটা একটা সুখবর যে ভারতে থাকলেও জাতিসংঘ বা সবাই যেরকম সোচ্চার হয়েছে ওই শুটারকে ফেরত আনার একটা সম্ভাবনা আছে, অথবা শুটারকে যেভাবে দেশের মধ্যে থাকলেও গ্রেপ্তার করা হতে পারে। এবং মহারাষ্ট্রে অমুক্ত এইসব নাটকও তারা সাজিয়েছে। সেই জায়গায় দর্শক তারা এখন মানে বুঝতে পারছে যে ডিজিএফআই নাটক এইসব এগুলো সব সরকার টের পেয়েছে, এইসব নাটকে সরকার কনভিন্স না, সরকার এটা বিচার করবেই, হয়তো বাধ্য হবে ইউনূস সরকার বিচার করতে। এই কারণে তারা বলছে যে অপরাধী ভারতে গেছে কিন্তু তাকে ভারত পুশব্যাক করতে পারে, এর মানে বাংলাদেশের হাতে ঠেলে দিতে পারে, তারপর গ্রেপ্তার করে সরকার বলবে যে অমুক জায়গা থেকে গ্রেপ্তার করেছি। এই কথাগুলো বলছে। এর মানে পুরো নাটকীয় পর আপনারা হয়তো শীঘ্রই দেখবেন যে বাংলাদেশের কোনো জায়গা থেকে সেই শুটার গ্রেপ্তার, এবং ভারত থাকলেও সেখান থেকে ভারত ধরে আনুষ্ঠানিকভাবে হোক অথবা অনানুষ্ঠানিকভাবে হোক পুশব্যাক করে, আনুষ্ঠানিকভাবে মানে তারা গ্রেপ্তার করে এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে ফেরত দেয়া। এটা একটা প্রসিডিউর আছে, টাইম লাগে। আর দ্রুত রাতে যেরকম শেখ মুজিবের এক হত্যাকারীকে ফেরত দিয়েছিল, ভারত ফেরত দিয়েছে গোপনে, প্রসিডিউরাল কোনো ছাড়া। আর তারা বলছে যে অমুক গাবতলী এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আসলে কিছু না, গাবতলী এলাকায় সে জীবনও আসেনি, ওটা ভারত তাকে পাঠিয়েছে, নাটক সাজিয়েছে। তো যেভাবে হোক না কেন এটা আপনারা দেখতে পারেন। মানে তাহলে ইউনূস সরকার ভিতরে ভিতরে টের পেয়েছে বা বিশ্বাস করতে শুরু করেছে, যেহেতু বলেছে যে ভারত যাওয়া এগুলো নাটক। আমার যে সকল সহকর্মী সহযোদ্ধা বাইরে আছেন সক্রিয়, যারা দলের জন্য সক্রিয় কাজ করছেন, যারা রাজপথে কাজ করছেন, অনলাইনে কাজ করছেন, আমি সবাইকে সতর্ক করার জন্য আমি এই ভিডিও বার্তাটা দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা কিছুদিন নিজের প্রাইভেসি নিয়ে রাখবেন, সর্বোচ্চ প্রাইভেসি নিয়ে থাকতে চেষ্টা করবেন। কারণ এই অবৈধ দখলদার ইউনূস অবৈধভাবে সে গণগ্রেপ্তার করার জন্য তার প্রশাসনকে নির্দেশনা দিয়েছে, যার কারণে সে আমাদের আওয়ামী লীগের যারা সক্রিয় নেতাকর্মী আছে তাদের উপরে সে অপারেশন করবে, আমাদেরকে গ্রেপ্তার করার জন্য তারা পায়তারা করছে। তো সেজন্য আমি আপনাদের সকলকেই বিনীত অনুরোধ করবো, আপনারা সবাই কিছুদিন, সামান্য কয়েকদিন আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন। কিন্তু আমাদের কাজ বন্ধ করলে হবে না, অবশ্যই আমরা সর্বোচ্চ প্রাইভেসি নিয়ে আমরা থাকবো। আপনারা হয়তো দেখছেন যে আমি বিভিন্ন সময় দলের প্রোগ্রাম করে কাজ করি। আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না, এলাকা তো দূরের কথা, আমি সেই জেলায় ছেড়ে দিই, আমি অনেক দূরে চলে আসি। অতএব আমি কথাটা কেন বললাম, আপনাদের বোঝার জন্য, আপনাদের প্রাইভেসি আপনারা যেন ভালোভাবে নিতে পারেন সেজন্য আমি আপনাদেরকে কথাটা বললাম। কারণ আমরা তৃণমূল যারা সবাই হচ্ছেন এই দুঃসময় যারা তৃণমূলরা কাজ করছেন, আমার সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, আপনারা হচ্ছেন আমার কলিজার টুকরা ভাই। যারা এই দুঃসময় দলের জন্য কাজ করছেন তারা যদি আমাকে গালিও দেন, আমার সাথে শত্রুতাও করেন, তারপরও আমি বলবো আপনারা আমার কলিজার টুকরা ভাই। কারণ এই দুঃসময় যারা দলের জন্য কাজ করছেন, আমার নেত্রীকে ভালোবাসছেন, নেত্রীর মঙ্গলের জন্য কাজ করছেন, তারাই হচ্ছেন আমার কলিজার টুকরা ভাই। সেই জন্য আমার নিজের দায়িত্ব থেকে আমি আপনাদেরকে সতর্ক করলাম, আপনারা সবাই একটু সর্বোচ্চ প্রাইভেসি নিয়ে থাকবেন। যারা অনলাইনে থাকেন, ফেসবুকে আমরা যারা লেখালেখি করি, আপনারা অবশ্যই ফেসবুক থেকে এবং আপনাদের মোবাইলের যে লোকেশন আছে লোকেশন অফ করে রাখবেন। এবং গুগল ক্রোম এই ব্রাউজ, অর্থাৎ অনেকে কিন্তু একাধিক ব্রাউজার ইউজ করেন, আপনারা যে সকল ব্রাউজারগুলো আছে এগুলোর লোকেশন অফ করে রাখবেন। আর মোবাইলের সেটিং অপশনে গিয়ে অ্যাবাউটে গিয়ে আপনারা যার যার ইমেল এবং অনেক সময় ভেরিফিকেশন নাম্বারের জন্য কিন্তু একটা নাম্বার দেওয়া হয়, মোবাইল নাম্বার, আপনারা সেই মোবাইল নাম্বার হাইড করে রাখবেন। এবং যার যার ইমেল, অর্থাৎ ফেসবুকের যে ইমেল আছে ইমেলটা আপনারা হাইড করে রাখবেন এবং লোকেশন অফ করে রাখবেন। ফেসবুকে লোকেশন অফ করার জন্য আপনারা ফেসবুক অ্যাপসে সাব দিয়ে ধরে রাখবেন, তারপরে দেখবেন অ্যাপ ইনফো বা অ্যাপ ইনফরমেশন নামে একটা অপশন আসবে, সেখানে ঢুকার পরে আপনারা পারমিশন নামে একটা অপশন থাকবে, পারমিশনে যাবেন, সেখানে দেখলে দেখবেন অনেকগুলো অ্যালাউ করা থাকে, সেখানে যদি লোকেশন অ্যালাউ করা থাকে আপনারা সেটা ডন্ট অ্যালাউ অথবা ডিনে লেখা থাকবে, আপনারা সেটা করে দিবেন।
তাহলে মোটামুটি একটু সেফ থাকবেন, ট্রেকিং করতে পারবে না। তারপর আপনারা সর্বোচ্চ প্রাইভেসি নিয়ে থাকবেন। কিছুদিন আমাদের একটু প্রাইভেসি নিয়ে থাকতে হবে, কারণ এই দখলদার অবৈধ ইউনুস সে তার অবৈধ প্রশাসন দিয়ে অবৈধভাবে আমাদের সক্রিয় নেতাকর্মী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য নির্দেশনা দিয়েছে। প্রিয় দর্শক, এই যে ভিডিওগুলা দেখেছেন, তাদের কথাগুলা শুনেছেন, এই যে শুটার ফয়সাল যে কথাগুলা বলেছে এবং হাদি হত্যার বিচার আদৌ হবে কিনা, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কি আদৌ শাস্তি হবে কিনা, প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারাই কমেন্টে কমেন্ট করে জানাবেন যে আদৌ কি হাদি হত্যার বিচার হবে। প্রিয় দর্শক, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।